হ্যাঁ, শুরু করো এখান থেকে। উপসেট বিসমিল্লাহ। এই এ বি একটি সেট। এই সেটের উপাদান থেকে এ বি, এ এবং বি সেটগুলো গঠন করা যায়। আবার কোন উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত এ বি, এ, বি প্রত্যেকটি ফাঁকা সেট, প্রত্যেকটি এ সেটের উপসেট। সুতরাং কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন, এটা এটা কি বলে আসলে? এটা হচ্ছে মানে উপসেটই বলে আর কি, সাবসেট, সাবসেট অফ এ। উপসেট আর কি, হ্যাঁ। সাবসেট। যদিও বি বি সেট এ এর উপসেট হয়, তবে বি সাবসেট অফ এ লেখা হয়। বি এ এর উপসেট বা বি ইজ এ সাবসেট অফ এ। উপরের উপসেট গুলোর মধ্যে এ বি সেট এ এর সমান। প্রত্যেকটি সেট নিজের উপসেট। আবার প্রত্যেকটি সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়। সুতরাং ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। হুম। ধরি p equals to 1 2 3 এবং q equals to 2 3 এবং r equals to 1 3। হুম। তাহলে p, q এবং r প্রত্যেককে p এর উপসেট, অর্থাৎ p is a subset of p, q is a subset of p, and r is subset of p. আচ্ছা, এখানে প্রথমে বলছে তোমার এ বি একটা সেট। এখানে, এই যে এখানে এ বি হচ্ছে একটা সেট। তো এই সেটের উপাদান হচ্ছে তোমার এটা, এটা এবং এটা। তাহলে এটাও হচ্ছে তোমার এস এর একটা উপসেট, এও হচ্ছে এস এর একটা উপসেট, বি এও হচ্ছে এস এর একটা উপসেট। হ্যাঁ, মনে করি এটার নাম দিলাম, এটা তো এই বলা যায়, এটার নাম দিলাম বি, এটার নাম সি। তাহলে এ সাবসেট অফ এ বলা যায়, বি সাবসেট অফ এ, সি সাবসেট অফ এ। এ কারণ হচ্ছে তোমার সি এর যে উপাদান এটা বি এর মধ্যে আছে, বি এর যে উপাদান এটা হচ্ছে তোমার এর মধ্যে আছে, আবার এর যে উপাদান এটা এর মধ্যে আছে, এই জন্য এইভাবে লেখা যায় আর কি। বুঝতে পারছো? এই যে দেখো সাবসেট আর নিচে হচ্ছে সমান, ঠিক আছে? এটা সমান বলতে বোঝাচ্ছে হয় এর মানটা, মানে এখানকার এর মানটা হয় এটা থেকে কম হবে অথবা সমান হতে পারে। বুঝতে পারছো? কিন্তু বেশি আচ্ছা হবে না। আচ্ছা, বুঝছো? বুঝতে পারছি। আবার এগুলো ছাড়াও একটা আরেকটা লেখা যায়, এটা ফাই, মানে যেখানে কোনো সেট নাই। মনে করো ডি লিখলাম, ডি ইকুয়াল টু ফাই। তাহলে ডিও হচ্ছে তোমার এস এর উপসেট, কারণ হচ্ছে যেখানে মানে ফাই হচ্ছে যে কোনো সেটের উপসেট আর কি। অর্থাৎ যখন কিছু থাকবে না তখন ফাইও থাকবে আর কি। বুঝতে পারছো? মানে তুমি জিরো বলতে পারবে না, বুঝতে তুমি বলতে পারছি। হবে ফাই। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, যেমন বুঝছি। এখানে পি বলা আছে, পি এর মানে এটা বলা আছে, কিউ এর মানে এটা বলা আছে, আর এর মানে বলা আছে। তাহলে আমরা বলতে পারি কিউ হচ্ছে পি এর একটা উপসেট, কারণ 2 3 কিন্তু পি তেও আছে, আবার 1 3ও কিন্তু পি তে আছে। তাহলে কিউ সাবসেট টু পি এবং আর সাবসেট টু পি। আবার পি সাবসেট টু পি মানে পি এর উপাদান পি এর মধ্যে আছে। বুঝতে পারছো? এগুলো সমান সমান চিহ্ন আছে আর কি। তাহলে বুঝতে এইগুলা পারছি। মনে করো আশা করি তুমি পারবা, আগে থেকে পারো হয়তো, তাই না? হুম। আচ্ছা, আর প্রকৃত উপসেট জিনিসটা কি? প্রকৃত উপসেট হচ্ছে তোমার এখানে মানে যেমন সমান চিহ্ন দিতে পারবা না, ঠিক আছে? এটা কি হবে, অন্তত একটা কম হবে আর কি। মনে করো এই যে এখানে দেখো, কিউ তুমি পি, পি লিখতে পারবা, এবং আর আরও পি লিখতে পারবা, কিন্তু পি এটা লিখতে পারবা না। কারণ কি, পি সমান সমান কিন্তু লেখা যায় না প্রকৃত উপসেটে, প্রপার সাবসেট আর কি। মানে বুঝতে পারছো? মানে কমপক্ষে একটা উপাদান কম থাকতে পারে। হ্যাঁ, কমপক্ষে একটি উপাদান কম থাকতে হবে। আমরা এটা পড়ে দেখি, পড়া শুরু করো এখানে। প্রকৃত উপসেট কোন সেট থেকে গঠিত উপসেট গুলোর মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, তাদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন a ইকুয়ালস টু 3 4 5 6 এবং b ইকুয়ালস টু 3 5, দুটি সেট। এখানে b এর সব উপাদান a সেটে বিদ্যমান এবং b সেটের উপাদান সংখ্যা a সেটের উপাদান সংখ্যা থেকে কম। সুতরাং b a এর একটি প্রকৃত উপসেট এবং b সাবসেট a লিখে প্রকাশ করা হয়। উপসেটের উদাহরণে কিউ ও আর প্রত্যেকে পি এর প্রকৃত উপসেট। উল্লেখ্য ফাঁকা সেট বা পাই যে কোনো সেটের প্রকৃত উপসেট। আচ্ছা, আমি কিন্তু এটা বলেই দিছি আগে যে তোমার কম হতে হবে, তাই না?
তাহলে প্রকৃত উপসেট হয়। যেমন এখানে বি হচ্ছে এর একটা প্রকৃত উপসেট, এভাবে লেখা যায়। এবং কি এবং আর এই দুইটা হচ্ছে পি এর প্রকৃত উপসেট, ফাঁকা সেট হচ্ছে প্রকৃত উপসেট। কিন্তু পি এর অপোজিট হতে পারবে না। বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন উদাহরণ 5-এ আসি আমরা। উদাহরণ 5-এ পি বলা আছে এক্স ওয়াই জেড এই উপসেট গুলো লেখো, এবং সেগুলো উপসেট থেকে প্রকৃত উপসেট বাছাই করো আর কি। দেখো, এখানে এক্স ওয়াই জেড আছে, তার এর উপসেট গুলো কি হতে পারে? প্রথমে উপসেট হবে, তারপর প্রকৃত উপসেট হবে। তার প্রথমে এক্স ওয়াই জেড একটা হবে, পর এক্স ওয়াই একটা হবে, এই প্রথম দুইটা, তারপর ওয়াই জেড হচ্ছে একটা হবে, তারপর এক্স আর জেড মিললে একটা হবে। হুম। তারপরে হচ্ছে সিঙ্গেল গুলো একটা হবে, এক্স একটা হবে, ওয়াই একটা হবে, জেড হবে, এক্স ওয়াই জেড হইলো একটা ফাই অপোজিট। তাহলে এগুলো সবগুলো হচ্ছে প্রকৃত উপসেট, মানে সরি উপসেট। টু টু দি পাওয়ার এন সংখ্যক হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, টু টু দি টু পাওয়ার টু দি পাওয়ার এন সংখ্যক। টু টু দি পাওয়ার এন সংখ্যক হবে আর কি। টু এর মানে এখানে তিনটা উপাদান আছে না, তাহলে থ্রি হবে, মানে এইট। তাহলে এখানে আটটা হচ্ছে আর কি, আটটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। আর সরি উপসেট, আর প্রকৃত উপসেট হচ্ছে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? হ্যাঁ। তো এই যে এটা এটা তাহলে করা যাবে না, কারণ সমান হওয়া যাবে না, একটা কম হতে হবে। তাহলে এই সবগুলো হচ্ছে একটা কম, তাহলে এটা হচ্ছে প্রকৃত উপসেট। এই যে এখানে নিচে লেখা আছে যে কোনো উপসেটের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে টু দি পাওয়ার n হবে, আর হচ্ছে তোমার সরি উপসেটের সংখ্যা n হবে, আর প্রকৃত উপসেট হচ্ছে টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হবে আর কি। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, পরে সেটের সমতা করো এটা। 357 এবং বি ইকুয়ালস টু 5337 দুইটি সমান সেট এবং এ ইকুয়ালস টু বি চিহ্ন দ্বারা লেখা হয়। লক্ষ্য করি এ ইকুয়ালস টু বি যদি এবং কেবল যদি এ সাবসেট বি এবং বি সাবসেট এ হয়, আবার এ ইকুয়ালস টু 357, বি ইকুয়ালস টু 5337 এবং সি ইকুয়ালস টু 77355 হলে এ বি ও সি সেট তিনটি সমতা বোঝায়, অর্থাৎ এ ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু সি। দ্রষ্টব্য: সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোন সেটের উপাদান পুনরাবৃত্তি ঘটলে সেটের কোনো পরিবর্তন হয় না। বুঝছো এটা কি? বুঝছি, মানে দুইটা সেট সমান হবে আর কি। আর কোন সেটের উপাদান সংখ্যা যদি ধরেন একাধিক হয় বা পুনরাবৃত্তি হয়, সেক্ষেত্রে এটার কোনো পরিবর্তন হবে না, দুইটা সেট সমানই হবে। হ্যাঁ, সমানই হবে আর কি। যেমন এখানে 3, 5 এবং 7 আছে, এখানেও দুইটা আছে, 5 একটা আছে, 7 আছে, কিন্তু এই তিন দুইটাকে একটা কাউন্ট করছে আর কি। ঠিক আছে, মনে মনে একটা কাউন্ট করব। তারপর তাহলে বলা যায় যে এ সাবসেট টু বি অথবা বি সাবসেট টু এ, এটা বললো আর কি। অর্থাৎ এ বি সি তিনটা সমান হবে আর কি। পরেরটা পরে সেটের অন্তর। ডিফারেন্স অফ সেটস: মনে করি এ ইকুয়ালস টু 1 2 3 4 5 এবং বি ইকুয়ালস টু 3 5। সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা 1 2 4 এবং লেখা হয় এ বাদ বি বা এ মাইনাস বি, এবং পড়া হয় এ বাদ বি। a minus b equals to 1 2 3 4 5 minus 3 5 equals to 1 2 4। হুম। ওই মানে যে মোট ওই, কথা যেগুলো কমন পড়বে ওগুলো দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো 1 2 3 4 এবং 3 5, তাহলে 3 এবং 5 বাদ দিব, তাহলে থাকলো 1 2 এবং 4 থাকলো আর কি, 1 2 4। ঠিক আছে। যেমন তুমি একটা কোশ্চেন করছিলা মনে হয় আমার, যতদূর মনে পড়ে, যে হ্যাঁ, এক হ্যাঁ দুই করছিলাম। তিন চার পাঁচ হ্যাঁ, আর মাইনাস হবে আর কি, মনে করো একটা 3 4 6 7 8, তাহলে এখান থেকে বাদ কি পড়বে? হ্যাঁ, 3 বাদ পড়বে, 4 বাদ পড়বে, তাহলে থাকলো 1 2 5, 1 2 5 থাকলো। কিন্তু এই যে পরের যেগুলো আছে এগুলো আমার দেখার কোনো বিষয় না আর কি। ঠিক আছে, আগের যে সেট আছে ওই সেটের হিসাবে অনুযায়ী। বুঝতে পারছি।
ওকে, 1 মিনিট দাঁড়াও একটু। আচ্ছা, তারপরে উদাহরণ 6 আমরা আসি। আচ্ছা। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে, এটা থেকে আমাদের এটা বাদ দিতে হবে। তাহলে প্রথমে এটা বের করি আমরা, এটা তো গণনা পদ্ধতি দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতি বের করি। 12 এর গুণনীয়ক কি কি হতে পারে? তাহলে 12 ভাগ করি 2, 6, 2, 3। তাহলে কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 2 দুগুণে 4 আসতে পারে, 3 4 12 আসতে পারে। এছাড়া কিন্তু সম্ভব না, তাই না? না, না, আছে আছে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6 তো আছে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আছে। নর্মালি এগুলো গুণ করে এমন করে না বার করে, ধরেন আমি গুণ করে বার করলেই ভালো হয়। ধরেন 1 × 12, 2 × 6, 3 × 4, হ্যাঁ হ্যাঁ, ওটা করতে পারো, ওটা করতে এরকম পারো, করে বার সমস্যা নেই। করে। সমস্যা নেই, তুমি তোমার মতো করে করো, সমস্যা নেই। একই জিনিস। তাহলে কিউ এর 3 এর গুণিতক 12 থেকে ছোট হবে। তা 3 এর গুণিতক কি কি হতে পারে? প্রথমে 3 এর গুণিতক 3 হবে, 3 দুগুণে 6 হবে, 3 তিরিকা 9 হবে, 3 4 12 হবে। আর যাবে না আর কি, যেহেতু 12 ছোট হতে লাগবে, তাই না? বা তাহলে বাদ পড়বে হচ্ছে 3, 6 বাদ পড়বে। আর এই যে 9 12 কিন্তু আমাদের চিন্তার, 12 বাদ পড়বে। তাহলে 9 আমাদের চিন্তার কোনো বিষয় না, যেহেতু পরে এটা। তাহলে 1 2 এবং 4। তাহলে পি মাইনাস কিউ হবে কি? 1 2 এবং 4। এটা, এই যে 1 2 4। বুঝতে পারছি। আচ্ছা, এখন সার্বিক সেট আসি আমরা। সার্বিক সেট হচ্ছে তোমার কি, আলোচনায় সংশ্লিষ্ট। সার্বিক সেট হচ্ছে আপনার মানে সবগুলার সেট গুলার সমষ্টি আর কি, থাকে আর হুম কি। হুম, আলোচনায় সংশ্লিষ্ট মানে সকল প্রত্যেকটা সেট। সেটই আপনার যে সেট থেকে আসে আর কি, মানে প্রত্যেকটা সেটই আপনার যে সেট থেকে আসে, ওইটা তো সার্বিক সেট, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে তোমার হচ্ছে আমি আহ মনে করো অনেকগুলো সেট নিলাম, এই সবগুলা সবগুলা ইউনিয়ন করে দিলাম। তো সবগুলা সেট যেই সেটের আন্ডারে থাকবে, আর হচ্ছে সেটের বাইরে কিছু উপাদান থাকতে পারে, সব মিলাই হচ্ছে সার্বিক সেট। মানে সবকিছু মিলাই যেটা সে থাকে আর কি, সবাইকে নিয়ে থাকতে সে পছন্দ করে আর কি, বুঝতে পারছো? মানে মাদার, মা মানুষ আর কি। বুঝতে তো বুঝতে পারছি। যেমন এখানে এ একটা সেট দিল, বি একটা সেট দিল, একটি উপসেট। আচ্ছা,
এ সেট হচ্ছে এক্স ওয়াই আছে আর বি সেট হচ্ছে এক্স ওয়াই জেড আছে, তাহলে আমরা বলতে পারি না এ হচ্ছে তোমার বি এর একটা উপসেট, বলেছে। যেখানে বি সেটকে এ সেটের সার্বিক সেট বলা হয়। যেহেতু, আচ্ছা এখানে বি হবে, এখানে এখানে হবে এ, যেহেতু এখানে এ এর মান বেশি, বি এর মান কম, তাহলে আমি এটাও বলতে পারি যে এখানে এ হচ্ছে তোমার সার্বিক সেট বি সেটের, কারণ বি সার্বিক সেটের মান আমাদের বেশি থাকা লাগবে আর কি, বুঝছো? সুতরাং সংশ্লিষ্ট বুঝতে আলোচনা পারছি। থেকে যদি কোনো সেটের একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই সেটটি তার উপসেট গুলো সার্বিক সেট হিসেবে কল্পনা করা হয়। অর্থাৎ তা এটা হচ্ছে বি হচ্ছে তোমার কি, বি হচ্ছে একটা উপসেট, বুঝতে পারছো? আর তখন এ হচ্ছে আমাদের সার্বিক সেট হবে আর কি, বুঝছো? বুঝছি। যেমন এখানে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, কারণ সার্বিক ইংলিশটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল যে ইউটা আছে না, এই ইউ দ্বারা এটা প্রকাশ করা হয় আর কি। তবে অন্যান্য প্রতীকের সাহায্যে সার্বিক সেট প্রকাশ করা যায় আর কি, যেমন জোড় স্বাভাবিক সংখ্যা সি দ্বারা 2 4 6, এইটাও একটা সার্বিক সেট হিসেবে কল্পনা করা যায়। সকল স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এরকম। এই স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু, শূন্য থেকে শুরু, অনেক থেকে শুরু, এক থেকে শুরু। এক থেকে শুরু, সাবাস। আর তোমার রিয়েল নাম্বার কি, আর আর ইমাজার পূর্ণ নাম্বার কি? সংখ্যা হচ্ছে আপনার জিরো। কি বললেন? রিয়েল নাম্বার আর ইমাজিন নাম্বার। রিয়েল নাম্বার হচ্ছে আপনার জিরো থেকে শুরু করে আপনার সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আর কি আপনার। পূর্ণ আর সংখ্যা। ইমাজিনারি নাম্বার হচ্ছে আপনার, পূর্ণ সংখ্যা হচ্ছে আপনার শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আর কি। পূর্ণ সংখ্যা কি মানে 3/2 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, পূর্ণ সংখ্যা 3/2। থ্রি হ্যাঁ, বাই টু কি 3/2 পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা? হ্যাঁ, পূর্ণ সংখ্যা। মূলত না, পূর্ণ সংখ্যা বলতেছি। না, 3/2 তো পূর্ণ সংখ্যাই হবে। 3/2 পূর্ণ সংখ্যা না, 3/2 মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 এরকম হতে হবে, -1 -2 হতে পারে, অর্থাৎ পূর্ণমান থাকতে হবে। 3/2 তো 1/1.5, আচ্ছা, পূর্ণমান তো রইলো না। 3/2 কে বলবো আচ্ছা, মূলদ আচ্ছা। সংখ্যা, ঠিক আছে? বা 1/1.5 বা 2.7, এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু পূর্ণ সংখ্যা 2 3 4 5 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে কি, একটা পূর্ণ পরিপূর্ণ মানুষ, মানুষের কথা চিন্তা করবা বা ভেড়ার কথা চিন্তা করবা। ভেড়া তো মনে করো পূর্ণমান হতে হবে, অর্ধেক ভেড়া তো হওয়া সম্ভব না, বা 3/2 ভেড়া হওয়া সম্ভব না, ঠিক আছে? এগুলো হচ্ছে সব কি, মানে পূর্ণমান থাকবে আর কি। আর হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে পি/কিউ আকারে লেখা যায় আর কি, যেগুলা এগুলাকে 3/2 তাহলে মূলদ সংখ্যার মধ্যে বলা যায়। বুঝতে পারছি। আচ্ছা, পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট। আচ্ছা, মনে করো এখানে একটা অ্যাসেট আছে, অ্যাসেটের উপাদান হচ্ছে তোমার 1 2 3, আর ইউনিভার্সাল সেটের উপাদান হচ্ছে তোমার 1 2 3 4 5 6 এরকম, ঠিক আছে? তাহলে এই সম্পূর্ণ সেট হচ্ছে তোমার, এই সম্পূর্ণ সেটের মধ্যে কি আছে, এইগুলো আছে 1 2 3 4 5 6 আছে। এর মাঝে 1 2 3 হচ্ছে শুধুমাত্র এই এই অংশটা, ঠিক আছে, এই অংশটা 1 2 3। তাহলে 4 5 6 এখানে থাকবে না, মানে হুম। এর বাইরে। তাহলে এই যে 4 5 6, এই বুঝতে চার পারছি। পাঁচ ছয় হচ্ছে তোমার এর হচ্ছে তোমার কি পূরক সেট, বুঝতে পারছো? বুঝতে পারছি। এই পূরকের ইংলিশ নাম হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ সেট। এখানে দেখো কি বলছে, দেখো এখানে কি বলছে, পড়ো একটু। ইউ সার্ভিস সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এর পূরক সেটকে এ এ কমা সি বা এ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয় গাণিতিক ভাবে। এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ইউ বাদ এ। হ্যাঁ, ইউ বাদে মনে আমি যে করি বললাম না, ইউ। ইউ থেকে যদি এ বাদ দাও তাহলে আমি কমপ্লিমেন্ট পাচ্ছি আর কি, 4 5 6, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে একটা আমরা দেখি, এখানে এই যে এই 7 নম্বরে আমরা দেখি, তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হবে। ইউ এর মান দেওয়া আছে এটা, এর মান দেওয়া আছে এটা, আর বি এর মান দেওয়া আছে এটা। আমাদের এসি এবং এবি বাই করতে বলছে। তাহলে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি লেখা যায়, ইউ মাইনাস এ লেখা যায়। তাহলে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এ বাদ যাবে, তাহলে 2 বাদ গেল, তারপরে 4 বাদ গেল, তারপরে 6 বাদ গেল, তারপর 7 বাদ গেল, তাহলে থাকতে হচ্ছে 1 3 এবং 5।
তাহলে কি হবে 1 3 5, এই যে 1 3 5, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বি বাদ দিব, তাহলে বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ মাইনাস বি। তাহলে 1 বাদ গেল, 3 বাদ গেল, 5 বাদ গেল, তাহলে 2 4 6 7, 2 4 6 7, বুঝছো? বুঝছি। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। তাহলে সার্বিক সেটের দিয়ে পূরক সেট কিভাবে করা যায় এটা বুঝছো নাকি? বুঝছি। আচ্ছা, সংযোগ সেট। সংযোগ মানে কি, যোগ করে দিব আর কি আমরা, এক সেটের সাথে আরেক সেটে কি করে দিব, যোগ করে দিব। যোগ। যেমন দুইটা সেট আছে এরকম, একে বলা হয় ইউনিয়ন অফ সেট। ইউনিয়ন ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউনিয়ন অফ সেট, ঠিক আছে। তো মনে করো এখানে একটা আছে, এই যে এখানে একটা দেখি, এখানে একটা দেখি। তো এখানে 3 4 5 আছে, এখানে 6 4 6 8 আছে। দেখো এখানে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, খেয়াল করছো? হুম। এই দুইটা আমাদের 4 আছে। তাহলে যখন যোগ করে দেবো, মনে করো সি এর উপাদান এবং সি, এটা মনে করো সি, এটা হচ্ছে ডি, দুইটা যে কমন অংশ যেটা আছে এটা মাঝখানে লিখবো, কারণ এখানে 4ও আছে, সরি ডিও আছে সিও আছে, তাই না? এই হ্যাঁ, অংশটা সিডি দুইটাই আছে না আমাদের? দুইটাই আছে। তা দুইটার কি উপাদান আছে এখানে? 4 কিন্তু আছে, তাহলে চার, এখানে লিখবো ফোর 4 কমন আমরা। আছে। তা সি এর আর দুইটা কি আছে, 3 4, তো 3 5 আর কি, 3 5 এখানে লিখবো। আর ডি এর 6 8 হয়েছে, এখানে লিখবো আর কি। তো এভাবেই হচ্ছে তোমার সি ইউনিয়ন ডি হবে। এইটার মধ্যে এই 3 5ও থাকবে, 4ও থাকবে, 6 8ও থাকবে, অর্থাৎ 3 4 5 6 8, মানে যে উপাদানগুলো আছে সব উপাদানগুলো এখানে যাতে থাকে, এইভাবে আমরা দেখতে হবে আমাদের, বুঝছো? বুঝছি। তারপরে হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট, বাংলা হচ্ছে সেট সেট। ইন্টারসেকশন হচ্ছে তোমার এই যে আগে যে আমরা এই যে তোমার এখানে যে দেখলাম, এখানে কি আমাদের কমন ছিল, 4 ছিল না কমন শুধু? চার, চার কমন আছে। তো এইটা নিয়ে আমরা একটা সেট বানাবো এখন। তো এটাকে উল্টা, ইন্টারসেকশনকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের সি ইন্টারসেকশন ডি কি হবে বলতো? ফোর। শুধুমাত্র 4 হবে, অর্থাৎ যেটা কমন আছে সেটা হবে আর কি, ঠিক আছে। বুঝছি। যেমন এই যে এ ইন্টারসেকশন বি, এই অংশটাকে বোঝায়, ঠিক আছে। এ বি সি, এ বি সির মধ্যে এই অংশটাকে শুধু ইন্টারসেকশন বোঝায়, বুঝা গেছে? বুঝছি। আচ্ছা, এখন আসো আমরা এটা দেখি, উদাহরণ 9। কি বলা আছে? পি এর মান এটা দেওয়া আছে, কিউ এর মান এটা দেওয়া আছে। তো পি ইন্টারসেকশন কিউ বাই করতে পারছি আগে, তাহলে পি বাই করি আমরা। পি তাহলে কি হবে বলতো? ধরো হচ্ছে আপনার তিন, থ্রি, থ্রি ফোর ফাইভ সিক্স। গুড, 3 4 5 6। মানে যেহেতু ছয়ের সমান আর কি, ছয় যেহেতু সমান হবে। হ্যাঁ, আর কিউ এর মানটা কি হবে? হচ্ছে জোড় সংখ্যা 18 সমান 2 4 6 8। হ্যাঁ, 2 4 6 8। 2 4 6 8, তাহলে এখানে কি কমন আছে? 4 কমন আছে, চার আর ছয় কমন 6 আছে। কমন আছে। তাহলে পি ইন্টারসেকশন কিউ কি হবে? 4 এবং 6, এই যে 4 6, 4 আর 6। বুঝছো? বুঝতে পারছি। ওকে, তারপর নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, এটা আমরা দেখবো এখন। এটা হচ্ছে তোমার যদি কোনো কমন অংশ না থাকে, হুম, অর্থাৎ মনে করো, একটা উদাহরণ দেই, পি এর মান দেই হচ্ছে তোমার 1 2 3,
আর কিউ এর মান দিব হচ্ছে 4 5 6। এখানে কোনো কমন আছে দেখো তো। না। তাহলে পি ইন্টারসেকশন কিউ এখানে কিছুই হবে না, মানে ফাই হবে আর কি, ঠিক আছে। ফাঁকা সেট হবে আর কি। যখন এই ঘটনা ঘটে ঘটে তাহলে এই পরস্পর দুইটা সেটকে আমরা কি বলবো, নিশ্চিত সেট। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, যে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটি পরস্পর নিশ্চিত সেট হবে। মনে করি এ ও বি দুইটি নিশ্চিত দুইটি সেট, এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাই, তাহলে এ আর বি পরস্পর নিশ্চিত সেট হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, হুম, দেখো বুঝছি। ইউ দেওয়া আছে একটা আর ই দেওয়া আছে একটা, তাহলে ই কমপ্লিমেন্ট কি হবে? এক ইউ মাইনাস ই 5 9, 5 তাহলে 9 3 7 11, 11 3 7 11। ঠিক আছে। আর এফ কমপ্লিমেন্ট তাহলে কি হবে? 3 এফ বাদ যাবে, 7 11 বাদ যাবে, 7 3 7 11। 11 তাহলে 1 5 9, 1 5 9। 1 5 9। আচ্ছা, তাহলে এইটা ই কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট এই দুইটা হচ্ছে তোমার কি, আমরা ইউনিয়ন করব। 1 3 5 7 তাহলে 9 কি হবে, 11। আমরা সবগুলা নিয়ে আসবো আর কি। অর্থাৎ 1 3 5 7 9 11, মানে ছোট থেকে বড় নিয়ে আসলাম। 1 3 5 7 9 11 এটা আসলো। আর ইন্টারসেকশন কি হবে? ইন্টারসেকশন হবে হচ্ছে আপনার 11 কোনো মিল আছে? ইন্টারসেকশন, না কোনো মিল নাই তো। তাহলে ফাই ফাঁকা হবে। সেট। ঠিক আছে, বুঝছো এটা? বুঝছি। এই কাজগুলো তো তোমার বাসায় করা উচিত, আমি করে দিচ্ছি কেন বোকার মতো? এগুলো তোমার না, নিজে প্র্যাকটিস করা উচিত। অসুবিধা নাই, অসুবিধা নেই। অসুবিধা তো আমার না, আমার নাই তো, তোমার আছে, তোমাকে না প্র্যাকটিস না করা না না উচিত। না, পারবো পারবো। আচ্ছা, অসুবিধা দিবে না, ওর বললো এলো করতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, আমি মানে এগুলো তো ইজি জিনিস। পড়াইতে পড়াইতে মানে আমি ভুলে যাই, এখানে কাজের মধ্যে এসে পড়ছি। আর যাই হোক, নেক্সট টাইম কাজ তোমাকে হোমওয়ার্ক দেবো। দেখো, শক্তি সেট, পাওয়ার সেট, এটা হচ্ছে তোমার মানে যদি উপসেট জয়টা হয় ওটাই হচ্ছে তোমার শক্তি সেট বলা হয় আর কি। মানে উপসেটের সেট মিলে শক্তি সেট হয়। যেমন ধরেন এখানে একটা একটা আপনার উপর সেট আর শক্তি সেটের মধ্যে পার্থক্য কি? উপসেট হচ্ছে মনে করো এক একটা সেট হয় আর কি। যেমন এম এন, এর উপসেট গুলো কি হইতে পারে? এম এন হইতে পারে, তারপরে এম হইতে পারে, এন হইতে পারে, আর ফাই হইতে পারে, মানে টু টু দি পাওয়ার এন আর কি। ঠিক আছে, টু টু দি পাওয়ার দুইটা আছে, মানে চারটা হচ্ছে, তাহলে চারটা হচ্ছে আমাদের উপসেট আসছে আলাদা আলাদা। ঠিক আছে। আবার এই চারটা উপসেটের মধ্যে যদি এই উপসেট নিয়ে আমি নতুন একটা সেট বানাই, মানে এখানে হোল ব্র্যাকেট দিয়ে দিই, সবগুলোর মধ্যে কমা দিয়ে হোল ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এটাই হচ্ছে শক্তি শক্তি সেট। মানে উপর সেটের সেট। মানে উপসেট হচ্ছে এখানে একটা উপসেট, এটা একটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, আর এই পুরোটা মিল্লা, এটা পুরোটা যদি একটা আমি সেট বানাই ফেলি, এটা হচ্ছে শক্তি সেট। বুঝতে পারছি। বুঝছো? এই দেখো, এই যে এনে বুঝতে বলে পারছি। দিছি যে এই উপসেট সমূহ হচ্ছে তোমার এটা 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 এটা, আর এই উপসেট সমূহের সেট, মানে উপসেট দিয়ে আমি সেট বানাইছি। এই যে দেখো আরেকটা ব্র্যাকেট নিয়েছি, এর একটা ব্র্যাকেট একটা ব্র্যাকেট নিয়েছি, আর সবগুলো কমা দিচ্ছে আর কি। বুঝছো, এগুলো তো উপসেটই, এগুলো এগুলো তো একটা উপসেটই। তো এগুলো আবার কি আরেকটা সেটের মধ্যে ঢুকাই দিছে আর কি। তাহলে এটাই হচ্ছে তোমার কি বুঝতে পারছি। এর শক্তি সেট আর কি। বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, ও উপসেট কে, যে পাওয়ার সেট, পাওয়ারের দেখো পি আছে না, এই পি অফ এ এটা দ্বারা হুম, প্রকাশ করা হয়। মানে এ এটা পি অফ এ মানে পাওয়ার, পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয় আর কি। ঠিক আছে, এগুলো শক্তি সেট আর কি। বুঝছো? বুঝছি। আচ্ছা, উদাহরণ 10 দেখি। তাহলে এ ইকুয়াল টু ফাই, বি ইকুয়াল টু এ, সি ইকুয়াল টু এ বি, এই তিনটি শক্তির উপসেট সংখ্যা কত বের করো আর কি। এইগুলো পারবা না? পারবো, এগুলো পারবো। তাহলে স্কিপ করলাম। এই কাজ দেখো, কাজ কি পারবা কিনা বলো। হ্যাঁ, কাজ করো। একে একে উপসেট বের করবে নাকি
পাওয়ার সেট বের করবা। পাওয়ার সেট বার করবো, মানে জাস্ট উপসেট বার করে জাস্ট দুই জায়গায় হোল ব্র্যাকেট দিয়ে দিবো আর কি। প্রথমে হোল ব্র্যাকেট, লাস্টে হোল ব্র্যাকেট, হ্যাঁ, গুড। মানে উপসেট বার করে দেন দুইটা জাস্ট ব্র্যাকেট দিয়ে দিবো আর কি লাস্টে। হ্যাঁ, সাবাস। আমি এই ভুলটা প্রচুর করছি, যে পরীক্ষার হলে ধরেন পুরো ফুল ব্র্যাকেটটা দেই নাই, পুরা চারের জায়গায় শূন্য মারা দিছি, এক পেলে শূন্য মারা দিছি, দুইটা ফুল ব্র্যাকেট দেই নাই, পুরো একেবারে জিরো, এক নাম্বার দেন, বলে যে তোমার তো শক্তি সেট হয়ই নাই। বুঝছি। ক্রমজোর। ক্রমজোর হচ্ছে তোমার তোমার অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমেনা বার্ষিক পরীক্ষার মেধা তালিকায়। আচ্ছা, তুমি পড়ো এটা কি বলছে। অষ্টম শ্রেণীর আমেনা ও সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো। মেধা অনুসারে তাদেরকে আমেনা সুমেনা জোড় আকারে লেখা হলো। এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়কে একটি ক্রমজোড় বলে। এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলে। আচ্ছা, যদি কোন ক্রমজোড়ের প্রথম উপাদান বা পদ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয়, তবে ক্রমজোড়টিকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। ক্রমজোড় এক্স কমা ওয়াই ও এ বি সমান বা এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এ কমা বি হবে যদি এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়ালস টু বি হয়। অর্থাৎ জোড়ায় জোড়ায় যে লেখা যে এটা প্রথমটা ক্রমজোর ডোমেন, বলে। বুঝছো? প্রথমটা ডোমেন পরে একটা রেঞ্জ না এখানে। আহ না, এরকমটা তো না। এরকম কিছু না, এরকম না আর কি, মানে এটা র্যান্ডমলি বলছে আর কি, যে এখানে দেখো আচ্ছা, আমেনা এবং সুমেনা। আমেনা কি খেলতেছে না খেলতেছে তার উপর তো সুমেনা কিছু নির্ভর করতেছে না, তাই না? না, ডোমিনেন্স হতে হলে তোমার ফাংশন হতে হবে আর কি, যে একটা দ্বারা একটা সম্পর্ক থাকা লাগবে, তাই না? তো বুঝতে পারছি। আমেনা সুমেনা হয়েছে, আমেনা হয়েছে প্রথম, সুমেনা হয়েছে দ্বিতীয়, এই জন্য আমেনারা প্রথম রাখছে, সুমেনা দ্বিতীয় রাখছে আর কি। ঠিক আছে, একটা মানে জোড়া আকারে লেখছে আর কি, জাস্ট। ঠিক আছে। আহ এটা তারা বুঝাইতেছে যে আমেনা হয়েছে ফার্স্ট আর সুমনা হয়েছে তোমার সেকেন্ড, এটা বুঝাইতেছে আর কি, এসের কিছু না। তো এই যে বোঝানোর বিষয়টা, এই বোঝানোর বিষয়টাকে বলা হয় ক্রমজোড়, মানে জোড়া জোড়া লেখাটাকে বলা হয় ক্রমজোড়। তো আচ্ছা, যদি ক্রমজোড় এক্স ওয়াই এবং এবি যদি সমান হয়, অর্থাৎ এক্স ওয়াই এবং এবি যদি সমান হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ লেখা যায়, মানে এটা প্রথমটা ইকুয়াল টু প্রথমটা লেখা যায়, দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা লেখা যায়। ওয়াই যেতে বলি। ঠিক আছে, এটাই বলছে আর কি। যেমন বুঝতে উদাহরণ পারছি। 11, এটা ইকুয়াল টু কি লেখা যায়, 6 লেখা যায়, আবার 3 ইকুয়াল টু এটা লেখা যায় আর কি। মানে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 লেখা যায় এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 লেখা যায়। আমাদের সাথে এক্স এর ওয়ান ওয়ান বাড়ছে। এটাই। আচ্ছা, তারপরে এটা আছে নর্মাল সলিউশন আর কি, যে তুমি হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালুটা বের করবে আর কি, যে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি, এটা বের করা দরকার আছে, পারবা না? না, ভালো ভালো। আচ্ছা, আশা করি পারবা। এরপর আসে আমরা কার্তেশীয় গুণিজে আসে পড়ি। আহ, আচ্ছা, ই তোমাকে নতুন নতুন লিঙ্ক দিচ্ছে, টাইম প্রায় শেষ, এটাতে লিভ নাও। করিম সাহেব তার বাড়ির করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরের দেয়ালে সাদা বা করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরের দেয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালে লাল বা হলুদ বা সবুজ রং এর লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভেতরের দেয়ালের রঙের সেট এ ইকুয়ালস টু সাদা নীল এবং বাইরের দেওয়াল রঙের সেট বি ইকুয়ালস টু লাল হলুদ ও সবুজ। করিম সাহেব তার ঘরের লেপন সাদা লাল
সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ ক্রমজোর আকারে দিতে পারেন। উক্ত ক্রমজোরকে সেটকে নিচের মতো করে লেখা যায়: এ ক্রস বি ইকুয়ালস টু সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ। উপরোক্ত ক্রমজোরের সেটটিকেই কার্টেসীয় গুণজ সেট বলা হয়। মানে কি বুঝছো কিছু? বুঝছি, মানে দুইটা সেটকে কম্বিনেশন করছে, হ্যাঁ, দুইটা ক্রমজোরকে কম্বিনেশন করছে। ওই যে আমরা গুণ করে না কম্বিনেশন এরকম করে তৈরি ছোটবেলা, করছে। যে এ ইন্টু বি, না এরকম না, সরি, দাঁড়াও, মানে বীজগণিত এটা গুণ করি না এরকম এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি। প্রথমে সাথে এর সাথে সি গুণ করি, হ্যাঁ, এ সি আইলো। তারপরে একে এর সাথে ডি গুণ করি। তারপর বি এর সাথে আমরা সি গুণ করি। তারপর বি এর সাথে ডি গুণ করি। এরকম আসে নাই? হ্যাঁ, তো এটা এরকমই আর কি। সাদার সাথে লাল করবো, পরে সাদার সাথে হলুদ করব, পরে সাদার সাথে আমাদের সবুজ করব। ঠিক আছে? তারপরে নীলের সাথে আবার লাল করব, নীলের সাথে হলুদ করব, নীলের সাথে সবুজ করব। অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা করব। দেখো, সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ। মানে প্রত্যেকটায় আমরা কি করব, আলাদা আলাদা গুণ করে দিব। তারপরে গুণ ফলটাকে আমরা কি করব, একটা ব্র্যাকেটের সাহায্যে ভিতরে ঢুকাই দিব, মাঝখানে কমা দিয়ে দিব, তাহলে একটা সেট হয়ে যাবো আর কি। এটাকে এটা বলা বুঝতে হয়। পারছি। বুঝছো? বুঝছি। তাহলে এ ক্রস বি, এটা হচ্ছে এক্স ওয়াই আসলো। এক্স হচ্ছে এর অবদান, ওয়াই হচ্ছে বি এর অবদান। বুঝছো? বুঝছি। একে এ ক্রস বি বলা হয় আর কি। তাহলে আমরা দেখি একটা ম্যাথ দেখি, যেমন পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। আর এর মান হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, অর্থাৎ আর যে সেটটা এটা হচ্ছে ইন্টারসেকশন হবে, তা পি আর কিউ এর ইন্টারসেকশন 3 আসতেছে। তাহলে আর হচ্ছে আমাদের 3। বুঝছি। ঠিক আছে? তাহলে পি আর বের করো, আর কিউ বের করো। তো পি এর মান দেওয়া আছে আমাদের 1 2 3 দেওয়া আছে। আর ক্রস হচ্ছে তোমার কি করব, আর করবো না, হ্যাঁ। আর এর মান দেওয়া আছে আমাদের 3। তাহলে প্রথমে 1 3, তারপর 2 3, পরে 3 3। তাহলে পি ক্রস আর কি হবে, 1 3 2 3 3 3। ঠিক আছে? বুঝছো এটা কেমন আসছে? বুঝতে পারছি। আবার আর বুঝতে ক্রস পারছি। কিউ, আর এর মান দেওয়া আছে আমাদের কি, 3। কিউ এর মান কি দেওয়া আছে, 3 4। তাহলে 3 3, তা 3 4 তিন চার। দেখা যেতে ওই যে এটা 3 3 3 4। ঠিক আছে? দেখো তো কাজগুলা পারবা কিনা। কাজ করো। পারবা। 13 নম্বরটা দেখো। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। হুম, তাহলে কি করতে হবে বলো তো? এটা তো চিন্তার বিষয়। মানে 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 দুইটা থেকে কি 23 বিয়োগ করে দিব নাকি? তাহলে আপনার বিয়োগ করে দিয়েছি। এটা দেখো, একটু বোঝায় দেয়। অবশিষ্ট থাকে মানেটা কি? মনে করো ভাগ শেষে 23 থাকে। ভাগশেষ থাকে এক্সট্রা, তাই না? সাবাহ আমরা অন্য কিছু দিয়ে বোঝার চেষ্টা করি। আহ মনে করো 213, এটা 5 দ্বারা ভাগ করি, 4 5 20, 1 3, 4 2 গুণে 5 2 গুণে 10, 3। তাহলে 3 হচ্ছে আমাদের অবশিষ্ট থাকতেছে, তাই না? এখন যদি 5 হ্যাঁ, দ্বারা আমরা এটাকে নিঃশেষে বিয়োগ করতে চাই, তাহলে ওই যে, তাহলে কি করতে হবে বলতো? এই 213 থেকে 3 বাদ দিতে হবে। বাদ দিলে হ্যাঁ,
210 10 আসে। হ্যাঁ, 210 আসে। 210 আছে না? এখন দেখো 5 হ্যাঁ, দ্বারা 210 আসে। 210 কিন্তু নিঃশেষে ভাগ হবে আর কি। এই হ্যাং করলো নাকি? এই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। শুনতে পাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কম্পিউটার তাহলে হ্যাং করছে আর কি। আচ্ছা দেখো, ঠিক আছে। এখন 210 তুমি দেখো ভাগ করলে সহজে ভাগ করতে পারবা। 4 5 কুড়ি, 10, 5 দুগুণে 10। তাহলে আমার কি করতে হয়, এই যে অবশিষ্ট অংশটা, এটা কি তোমার মূল যে তোমার ভাজ্যটা, ভাজ্য থেকে বাদ দিতে হয় না? তাহলে তো নিঃশেষে হ্যাঁ, বাদ বিভাজ্য দিতে হবে, তাই হয়। না? তাহলে এখানে কি করতে হবে দেখো, আমাদের প্রতি ক্ষেত্রেই 23 হচ্ছে অবশিষ্ট আছে। তাহলে এখান থেকে 23 বাদ দিব, আবার এখান থেকে 23 বাদ দিব। আমাদের প্রথম কাজ এটা না, যাতে নিঃশেষে বিভাজ্য যাতে হয়ে যায়। হ্যাঁ, তাহলে 311 থেকে আমরা 23 বাদ দিলে কত আসে, আর হচ্ছে 419 থেকে 23 বাদ দিলে আমাদের কত আসে? তাহলে এটা 23 বাদ দিলে, 9 থেকে 3 বাদ দিলে আমাদের কত আসে? 6। তারপরে হচ্ছে 11 থেকে 2 বাদ দিলে 9। তারপরে এক হাতে এক আসলো, তাহলে 3। তাহলে এখানে 396 আসতেছে। আর এখানে হচ্ছে তোমার 11 থেকে 3 বাদ দিলে 8 আসতেছে। 288। আহ এখানে হচ্ছে 3 8 আসে, 288 আসে। তাহলে আমাদের 288 এবং 396 নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এই দুইটা নিয়ে কাজ করতে হবে। আর যে সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে তোমার অবশিষ্ট থাকে। তাহলে মূল কথা এই দুইটার গুণনীয়ক বার করতে হবে আর কি। গুণনীয়ক বড় সংখ্যা কিন্তু করা যাবে না, ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাই না? এই দুটো তো ভাজ্য। তাহলে হ্যাঁ, অবশ্যই আমাদের ছোট সংখ্যা হ্যাঁ, দিয়ে ভাগ করতে হবে। আর গুণনীয়ক দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে, এছাড়া সম্ভব না, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তো গুণনীয়ক দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা গুণনীয়ক গুলো বের করি। তোমার মতো তুমি যে সিস্টেমে বের করো আর কি, যে 1 × 288, 2 × 144, 3 × 96, 4 × 72, 6 × 78, 8 × 36, 9 × 32। এইভাবে আমরা গুণনীয়ক করে বের করো। 12 × 24, 16 × 18। ঠিক আছে, যতভাবে বের করা যায়। তাহলে এর গুণনীয়ক গুলো হচ্ছে এটা। ঠিক একইভাবে হচ্ছে তোমার বিয়ের গুণনীয়ক আমরা বের করব। বুঝতে পারছো? এখন বুঝছি। আমরা হচ্ছে এই দুইটার কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা এই দুইটা হচ্ছে তারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। অর্থাৎ এই দুইটার যে আমরা গুণনীয়ক যে বের করছি, মনে করো এর মধ্যে কমন কোন কোন অংশ আছে? কমন অংশ আছে তোমার 24 আছে, 24 নাই। 32 না, 32 নাই, 36, হ্যাঁ 36 আছে, এই যে 36। 48, 48 না, 48 নাই। 72, 72, 72 নাই। 96, 96, 96 নাই। 144 নাই। আহ 288 নাই। দেখো এই 288 দ্বারা কিন্তু শুধুমাত্র এটা ভাগ যাবে, মানে 288 দ্বারা শুধুমাত্র এইটা ভাগ যাবে। 288 না, সরি, হ্যাঁ, আমরা অন্য একটা সবটাই সংখ্যা দ্বারা বাচ্চা। করি। মনে করো 24 দ্বারা করি, 24 দ্বারা কিন্তু এটা ভাগ যাবে, কিন্তু এটা কিন্তু ভাগ যাবে না। এই না। 396 কিন্তু ভাগ যাবে না। আমাদের এমন সংখ্যা লাগবে যেটা 36 দ্বারা এটাও ভাগ যায়, আবার এটাও ভাগ যায়। বুঝতে পারছো? তাহলে আমরা এই কমন কমন অংশটা বার নিব আর লাগবে কি। আর কি। মেন কথা গসাগু বুঝতে নিব। পারছি। বুঝছো, গসাগু নিব, আর স্যার কিছু না। বুঝতে পারছি। তো এটা একদম সহজ ভাবে করা যায় মেবি, আমি এত জটিল করার কোনো কারণ কারণ নাই, স্যার ইউজ করছে দেখুন এরকম করছে। যাই হোক, আমরা ঠিক দেখি তো, এটা 288 আর হচ্ছে 396। আমরা যদি ইউক্লিড পদ্ধতি ইউজ করি তাহলে মানে সহজে বের করা যায়। 288, তাহলে 296 থেকে 88 বাদ দিলে কত হয়? ক্যালকুলেটর আছে? 396 থেকে 288 বিয়োগ 108 হয়। 108 হচ্ছে। 108 হচ্ছে না? তাহলে 108 হবে। তাহলে 288 থেকে আবার 108 বাদ দিব আমরা। 108 আর 2 দ্বারা গুণ করে মনে যাইবো আর কি, তাই না? 216। 288 - 216, তাহলে 72 আসলো। আবার 108, তাহলে একবার যাবে মনে হয় 72।
আপনি কি দুইটার গসাগু বার করতেছেন শুধু? হ্যাঁ, ইউক্লিড পদ্ধতিতে বসাবো করতেছে, তাহলে এখানে 36 আসতেছে। তাহলে 72, 72 36। হ্যাঁ, তাহলে এই যে 36, এই দেখো এই 36 কিন্তু আনসার আমাদের, দেখছো? এটা আপনার সেটটা ইউজ করছে আর কি, হ্যাঁ, এটা সেট ইউজ যেহেতু করছে। সেটের চ্যাপ্টার। সেট ইউজ করছে, কিন্তু আসলে এটা মানে গসাগু তুমি করতে পারো তো চাইলে করা যাবে না, কারণ সেটের অঙ্ক, সেট চ্যাপ্টার অঙ্ক। যদি যেগুলো এরকম বলে যে এগুলো যে সব সেট পদ্ধতি ইউজ করে তুমি বের করতে চাও, তাহলে তুমি মানে এভাবে করতে হবে তোমার। আর যদি কিছুই না বলে প্রশ্নে, তাহলে সরাসরি মেরে দিবে, এটা এটা সহজ। জানা থাকা লাগ জানা থাকা মানে জেনে রাখা ভালো আর কি, বুঝতে পারছো? বুঝছি, বুঝছি, বুঝছি। এমসিকিউ তে আসলে করা যাবে আর হ্যাঁ, এমসিকিউ তে আসলে করা যাবে আর কি, যদি এমসিকিউ তে এরকম হ্যাঁ, দেওয়া হ্যাঁ। যায়। আচ্ছা, এরপরে ভ্যান চিত্র আসছে, ভ্যান চিত্রটা আমরা নেক্সট ক্লাসে করব। ভ্যান চিত্র একটু বিস্তারিত পড়তে হবে আমাদের। তারপরে এই যে আর অনুশীলনী এসে ফাংশন তো পড়ছে। আমাদের করা ছিল না, হ্যাঁ, ফাংশন তো আমাদের করাই ছিল। ফাংশন কিছু করা ছিল আর কি, পুরোপুরি শেষ হয়নি। তো এই যে এগুলো যে দেখবা সবগুলাই বাড়ি কাজ, না পারলে দেখা দিব। ঠিক আছে, ফাংশন ইর এই রাখ পর্যন্ত, ভ্যান চিত্র রাখ পর্যন্ত। এটা এটাও ভ্যান চিত্র না, এই 11 নম্বর থেকে ভ্যান 10 চিত্র। পর্যন্ত আর কি সোজা করতে। এই যে এখান থেকে এই পর্যন্ত, 11 10 পর্যন্ত বাড়ি কাজ, 11 12 আমি করাবো পরে। ঠিক আছে, আপনি কি কালকে আসবেন বিকালে ইনশাল্লাহ। আচ্ছা, সকালে সময় আছে 3টার তোমার? সময়? সকালে বলতে কখন আসবেন? সকাল বলতে আমি যদি 11টার দিকে আসি। না, আমার 9টার থেকে আমি বাইর হবো। 9টা থেকে মোটামুটি আমি 1টার দিকে বাসায় আসবো আবার। হাই হাই, একটা দিকে? 9টা থেকে 1টা পর্যন্ত একদম এক এক সেকেন্ডে দম ফেলানো সুযোগ নাই, পর পর 4টা, মানে 3টা কোচিং 4 ঘন্টা, প্রতিদিনই থাকে? প্রতিদিন, এভরিডে। তাহলে তো ঝামেলাই। আচ্ছা, আমি বিকালে আর আপনি যদি 7:30 সকালে আসতে আপনার সকালে আসতে পারেন। এত সকালে না, ঘুমাবার তাহলে দিবা আবার না? সমস্যা হয়ে যাবে। সেই পরে ঘুমাবার দিবা না? অবস্থা খুবই খারাপ অবস্থা আসলে, মানে রমজান মাসে কেমনে কি পয়লা আসলে কোচিং করবো না কি করবো, মানে আর কোনো একটা অফ করি, সময় পাই না। পরে আমরা কথা বলি।